আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসটি তৈরি করা হয়েছে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভূমিকম্প, তৃতীয় অধ্যায় নিয়ে। উপস্থাপনায় আছি আমি ফারিয়া জামান, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আমাদের আজকের আলোচনার প্রধান বিষয়বস্তু হচ্ছে ভূমিকম্প, ভূমিকম্পের কেন্দ্র, ভূমিকম্পের তরঙ্গের উৎপত্তি ও গতি, ভূমিকম্পের শ্রেণীবিভাগ, ভূমিকম্পের কারণ এবং ভূমিকম্পের ফলাফল নিয়ে। চলো বিস্তারিত যাওয়া যাক। প্রথমে আমরা জানব ভূমিকম্প সম্পর্কে। যে সকল প্রাকৃতিক কারণে জনপদের স্বাভাবিক জীবনযাপনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ভূমিকম্প। আর এই প্রতিবন্ধকতার সৃষ্টিকারী প্রাকৃতিক কারণ যখন পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো স্থানে আকস্মিক ও ক্ষণস্থায়ী স্পন্দন বা কম্পনের সৃষ্টি করে তখনই তাকে ভূমিকম্প বলে। তাহলে পৃথিবীর ভূপৃষ্ঠে বা ভূ অভ্যন্তরে যখন হঠাৎ করে বা ক্ষণস্থায়ী কম্পনের সৃষ্টি হয় তখন সেটাকে আমরা বলছি ভূমিকম্প। বিশিষ্ট ভূগোলবিদ পিল্লেকের সংজ্ঞা অনুযায়ী ভূমিকম্প হলো প্রাকৃতিকভাবে ভূপৃষ্ঠে বা তার তলদেশে সংঘটিত হঠাৎ স্পন্দন বা সঞ্চালন। বর্তমানে ভূকম্পীয় তরঙ্গের উৎসকে ভূমিকম্প বলা হয়, কারণ ভূকম্পীয় তরঙ্গের ফসল হলো ভূপৃষ্ঠের কম্পন। ভূত্বকে কম্পন সৃষ্টিকারী এই আন্দোলন সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হয়, তবে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। বাংলাদেশের রাঙামাটির বড়কলে 100 বারের বেশি ভূমিকম্পন অনুভূত হয়। এখন আমরা আলোচনা করব ভূমিকম্পের কেন্দ্র নিয়ে। পৃথিবীর অভ্যন্তরে যে স্থানে কম্পনের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বা উৎস বলে। এই কেন্দ্র হতে কম্পন তরঙ্গাকারে চারিদিকে বিস্তৃত হয়। তাহলে আমাদের কেন্দ্র অবস্থিত হচ্ছে ভূ অভ্যন্তরে। ভূমিকম্পের কেন্দ্রের সোজাসুজি বা লম্বালম্বি ওপরের ভূপৃষ্ঠস্থ বিন্দুকে উপকেন্দ্র বলে, এবং কেন্দ্র থেকে যদি সোজাসুজি বা লম্বালম্বি ওপরের দিকে ভূপৃষ্ঠের দিকে যাওয়া যায় তাহলে সেই বিন্দুটা হচ্ছে আমাদের উপকেন্দ্র। উপকেন্দ্রের চেয়ে তার পার্শ্ব অঞ্চলে ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের পরিবর্তন বেশি হয়, আর কেন্দ্র হতে তরঙ্গগুলো যতই দূরে অগ্রসর হয় ততই নিস্তেজ হয়ে পড়ে এবং কার্যক্ষমতা হারায়। ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা সাধারণত ভূপৃষ্ঠের 5 কিলোমিটার হতে 1126 কিলোমিটারের অধিক হতে পারে। এখানে খেয়াল করো, তোমাদের ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্রের একটা চিত্র দেয়া হয়েছে। এখানে দেখো আমাদের ভূ অভ্যন্তরের যে কেন্দ্রটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ভূমিকম্পের কেন্দ্র। এই ভূমিকম্পের কেন্দ্রের সোজাসুজি আমাদের ভূপৃষ্ঠস্থ যে বিন্দু রয়েছে সেটাকে আমরা বলছি ভূমিকম্পের উপকেন্দ্র। তাহলে ভূমিকম্পের কেন্দ্র অবস্থিত হচ্ছে আমাদের ভূ অভ্যন্তরে এবং ভূমিকম্পের উপকেন্দ্র অবস্থিত হচ্ছে ভূপৃষ্ঠস্থ কোনো বিন্দুতে। এবারে আমরা আলোচনা করব ভূমিকম্পের কেন্দ্রের বাকি অংশ নিয়ে। সাধারণত গভীরতার ভিত্তিতে এই কেন্দ্র 3 শ্রেণীর। প্রথমটা খেয়াল করো, অগভীর। ভূমিকম্পের কেন্দ্র ভূ অভ্যন্তরের 5 কিলোমিটার হতে 60 কিলোমিটারের মধ্যে অবস্থিত। 90% ভূমিকম্প এই অঞ্চলে হয়ে থাকে, তাহলে অগভীর অঞ্চলে আমাদের 90% ভূমিকম্প সংঘটিত হয়। মাঝারি। ভূমিকম্পের কেন্দ্র ভূ অভ্যন্তরের 60 কিলোমিটার হতে 300 কিলোমিটারের মধ্যে অবস্থিত। এবং গভীর। ভূমিকম্পের কেন্দ্র ভূ অভ্যন্তরের 300 কিলোমিটারের অধিক গভীরতায় অবস্থিত। এবার আমরা আলোচনা করব ভূমিকম্পের তরঙ্গের উৎপত্তি ও গতি সম্পর্কে। সাধারণত ভূমিকম্পের তরঙ্গ 3 প্রকার: অনুদৈর্ঘ্য তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ। এবারে আমরা এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন এই তরঙ্গের ধর্ম ধাক্কা প্রদান করা। মাটির স্তরের মধ্য দিয়ে এই তরঙ্গ সোজা পথে গমন করে। এই তরঙ্গ পৃথিবীর কেন্দ্রস্থল ভেদ করে যেতে সক্ষম। প্রতি সেকেন্ডে অনুদৈর্ঘ্য তরঙ্গের গতিবেগ 5 হতে প্রায় 8 মাইল পর্যন্ত হয়ে থাকে।
এবারে অনুপ্রস্থ তরঙ্গ বা গৌণ তরঙ্গ, এই তরঙ্গের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এই তরঙ্গ প্রাথমিক তরঙ্গের সমান্তরালভাবে প্রবাহিত হয়। প্রতি সেকেন্ডে এই তরঙ্গের গতিবেগ 3 হতে 5 মাইল। পৃষ্ঠ তরঙ্গ বা পার্শ্ব তরঙ্গ বা দীর্ঘ তরঙ্গ, এই তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে, এই তরঙ্গ সবচেয়ে ধীর গতি সম্পন্ন। পৃথিবীর উপরিভাগ দিয়ে প্রবাহিত এই তরঙ্গের গতিবেগ প্রতি সেকেন্ডে 3 হতে 4 মাইল। এবারে আমরা আলোচনা করব ভূমিকম্পের শ্রেণীবিভাগ নিয়ে। প্রথমে খেয়াল করো উৎপত্তি ভিত্তিক শ্রেণীবিভাগ। উৎপত্তির উপর ভিত্তি করে ভূমিকম্পকে নিম্নলিখিত 4 ভাগে বিভক্ত করা যায়। 1. প্রাকৃতিক ভূমিকম্প। ভূ অভ্যন্তরীণ শক্তির প্রভাবে সৃষ্ট ভূমিকম্পকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়, অর্থাৎ আমাদের প্রথম ভাগটা হচ্ছে প্রাকৃতিক ভূমিকম্প, সেগুলোকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। খেয়াল করো আগ্নেয় ভূমিকম্প। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এই ধরনের ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে, যা সাধারণত আগ্নেয় অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে। ভূগাঠনিক ভূমিকম্প। ভূপৃষ্ঠের এবং ভূ অভ্যন্তরীণ চাপের তারতম্যের কারণে ভূ আন্দোলনের সৃষ্টি হলে এই ধরনের ভূমিকম্পের সৃষ্টি হয়। পাতালিক ভূমিকম্প। ভূ অভ্যন্তরে শিলাসমূহের রাসায়নিক বিস্ফোরণ, পুনঃকেলাসন ও আণবিক পরিবর্তন প্রভৃতি কারণে ভূপৃষ্ঠের 150 মাইল হতে 420 মাইল পর্যন্ত গভীরে এই ধরনের ভূমিকম্প হয়ে থাকে। সমস্থিতিক ভূমিকম্প। যেসব অঞ্চলে পর্বত গঠন প্রক্রিয়া চলছে সেখানে কোনো কারণে ভূ অভ্যন্তরীণ সমস্থিতিক ভারসাম্য বিনষ্ট হলে এই ধরনের ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে। এবারে কৃত্রিম বা মনুষ্য সৃষ্ট ভূমিকম্প। পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ অথবা তেল, গ্যাস, কয়লা প্রভৃতি অনুসন্ধানের কাজে ভূ অভ্যন্তরে অথবা বনভূমি কেটে আবাসস্থল তৈরির দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার ফলেও এই ধরনের ভূমিকম্প হয়ে থাকে। এবারে আমরা আলোচনা করব উৎস ও স্থল ভিত্তিক শ্রেণীবিভাগ। উৎসের উপর ভিত্তি করে বা ভূমিকম্পের কেন্দ্রের গভীরতার উপর ভিত্তি করে ভূবিজ্ঞানী গুটেনবার্গ ভূমিকম্পকে নিম্নলিখিত 3টি ভাগে বিভক্ত করেছেন। স্বল্প বা সীমিত গভীরতা ভূমিকম্প। 0 থেকে 50 কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র অবস্থিত হলে সেসব ভূমিকম্পকে স্বল্প বা সীমিত ভূমিকম্প বলে। মধ্যম গভীরতার ভূমিকম্প। 50 থেকে 250 কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র অবস্থিত হলে সেসব ভূমিকম্পকে মধ্যম গভীরতার ভূমিকম্প বলা হয়। গভীর ভূমিকম্প। 250 হতে 700 কিলোমিটার গভীরতা বিশিষ্ট ভূমিকম্পকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়। এবারে মানুষের প্রাণহানি ভিত্তিক শ্রেণীবিভাগ। মানুষের প্রাণহানির উপর ভিত্তি করে ভূমিকম্পকে আবার কিছু ভাগে ভাগ করা হয়েছে, যথাক্রমে মাঝারি ঝুঁকিপূর্ণ ভূমিকম্প। মাঝারি ঝুঁকিপূর্ণ ভূমিকম্প তখনই বলা হয় যখন মানুষের মৃত্যুবরণের সংখ্যা সর্বাধিক 50,000 হয়ে থাকে। উচ্চ ঝুঁকিপূর্ণ ভূমিকম্প। এই ধরনের ভূমিকম্পে মৃতের সংখ্যা সাধারণত 5,001 হতে 1 লক্ষ এর মধ্যে হয়ে থাকে। ভয়ানক ঝুঁকিপূর্ণ ভূমিকম্প। এই ধরনের ভূমিকম্পে মৃতের সংখ্যা সাধারণত 1,01,000 এর উপরে থাকে। এবারে আমরা আলোচনা করব ভূমিকম্পের কারণ সম্পর্কে। সাধারণত বিভিন্ন কারণে ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে, সেই কারণগুলো এখানে আমরা জানব। খেয়াল করো, প্রথম কারণটা হচ্ছে আমাদের প্লেট সংঘাত, ভূপাত, শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি, তাপ বিকিরণ, ভূগর্ভস্থ বাষ্প, ভূগর্ভস্থ চাপের হ্রাস, ভূপৃষ্ঠের চাপের বৃদ্ধি, ভূগর্ভস্থ গুহার ভাঙন, হিমানি সম্প্রপাত, ভূগর্ভে পানির প্রবেশ, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং ভূ আন্দোলন। পরবর্তী স্লাইডে যাওয়া যাক। এবারে আমরা আলোচনা করব ভূমিকম্পের ফলাফল সম্পর্কে। ফাটল ও চ্যুতির সৃষ্টি। ভূমিকম্পের ফলে ভূত্বকের অসংখ্য ফাটল ও চ্যুতির সৃষ্টি হয়। সমুদ্রতলের পরিবর্তন। ভূমিকম্পের ফলে কখনো সমুদ্রতলের অনেক স্থান উপরে ভেসে ওঠে, আবার স্থলভাগের অনেক স্থান নিচে বসে যায়। নদ নদীর গতি পরিবর্তন। ভূমিকম্পের ফলে বালি, মাটি প্রভৃতি জমা হয়ে নদীর গতি পরিবর্তিত বা বন্ধ হয়ে যায়। হিমানি সম্প্রপাত। ভূমিকম্পে ঝাঁকুনির ফলে পর্বতের উঁচু চূড়া হতে বৃহৎ বৃহৎ বরফখণ্ড নিচে পতিত হয়।
অগ্নিকাণ্ড ভূমিকম্পের পরোক্ষ ফলাফল হিসাবে কখনো কখনো ভূমিকম্প কবলিত স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধ্বংসলীলা ভূমিকম্পের ফলে বহু সংখ্যক ঘরবাড়ি ধ্বংস, বহু লোকের প্রাণহানি ও সম্পদ নষ্ট হয়। এছাড়াও সুনামি প্রবাহ, ভূমির উত্থান ও অবনমন, দুর্ভিক্ষ ও মহামারী, ভূমিধস, ভাঁজের সৃষ্টি, জানমালের ক্ষতি ও ব্যাপক ধ্বংসলীলা ভূমিকম্পের ফলাফলের অন্তর্গত। আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের লেকচারে আমরা মেনলি আলোচনা করেছি ভূমিকম্প নিয়ে, ভূমিকম্প সৃষ্টির কারণ, ভূমিকম্পের ফলাফল, ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র সম্পর্কে আমরা জেনেছি। ভূমিকম্পের শ্রেণীবিভাগের বিস্তারিত আমরা এখানে বর্ণনা করেছি। আশা করি লেকচারটি দেখে তোমরা উপকৃত হবে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।